আমি শফিক। কোম্পানির কাজে এক শহর থেকে অন্য শহরে, এক বাজার থেকে অন্য বাজারে ঘুরে বেড়ানোই আমার রোজ নামচা। নতুন জায়গা, নতুন মানুষ আর অচেনা পরিবেশ, এসব আমার মন্দ লাগে না, বরং একটা অদ্ভুত রোমাঞ্চ পাই প্রতিটা নতুন গন্তব্যে। কিন্তু এবারের গন্তব্যটা যে আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অধ্যায় হয়ে দাঁড়াবে তা আমি ঘুণাক্ষরেও টের পাইনি। সেদিন বিকেলে যখন ট্রেনে চেপে বসলাম, জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম আনমনে। মায়াবী সোনালী বিকেলের আলো ছড়িয়ে পড়েছিল গ্রাম বাংলার বিস্তীর্ণ মাঠে। কোথাও হলুদ সর্ষে ক্ষেত, কোথাও বা মাথা নোয়ানো ধানের শীষ। দু একটা ছাগল চড়ছে রাস্তার ধারে, একটা বালক সাইকেল চালিয়ে যাচ্ছে গ্রামের আলপথ ধরে। কিন্তু সেই স্নিগ্ধ গোধূলির আলো যে কখন ধীরে ধীরে এক জমাট বাঁধা দম বন্ধ করা গ্রামীণ অন্ধকারে রূপ নিল, তা আমি টেরই পাইনি। তারাকনগর স্টেশনে যখন নামলাম, ঘড়ির কাঁটায় তখন রাত 10টা। কিন্তু এই অজপাড়া গায়ে চারপাশে নিস্তব্ধতা দেখে মনে হচ্ছিল যেন রাত দুপুর পার হয়ে গেছে বহুক্ষণ। স্টেশনটা একেবারে জনমানব শূন্য। প্ল্যাটফর্মের ভাঙাচোরা নিয়ন আলোটা টুকপুক করছিল, মাঝে মাঝে মিটমিট করে নেমে যাচ্ছে আর আবার জ্বলছে, যেন একটা অসুস্থ লণ্ঠন তার শেষ শ্বাস নিচ্ছে। চারদিক যেন গোরস্থানের মতো নীরব, শুধু দূর থেকে কোনো একটা প্যাঁচার গম্ভীর ডাক ভেসে আসছিল একটু পর পর। স্টেশনের বাইরে একটা পুরনো আমলের হলুদ টোটো দাঁড়িয়েছিল, ল্যাম্পপোস্টের আবছা আলোয়। অন্য কোনো যানবাহন নেই। টোটো চালক মুখ নিচু করে বসে আছে, মাথায় একটা পুরনো গামছা জড়ানো। আমি বললাম, দাদা যাবেন নাকি? হোটেল ছায়াবৃত্ত। হোটেলের নামটা কোম্পানি থেকেই মেসেজ করে দিয়েছিল। নামটার মধ্যে কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার আছে, তাও তখন আমি ভাবিনি। রাতের গভীরে ছায়াবৃত্তে জীবিত মানুষ যায় না মশাই। অন্ধকার যেখানে ঘর বেঁধেছে সেখানে কেন খুঁজছেন ঠাঁই? দেখুন দাদা, আমার ওখানে বুকিং করা আছে, আপনি যাবেন কিনা সেটা সোজা কথায় বলুন, এত কথা বাড়িয়ে লাভ নেই। চালক আর কথা না বাড়িয়ে ঘাড় নেড়ে ইশারা করলো ওঠার জন্য। রাস্তাটা ক্রমশ মূল শহর ছাড়িয়ে একটা গভীর প্রাচীন গ্রামীণ পরিবেশের ভিতর ঢুকে গেল। দুপাশে বিশাল সব বট আর অশ্বত্থ গাছ ডালপালা মেলে দাঁড়িয়ে আছে, যেন কোনো অশুভ পাহাড়দারের মতো। টোটো চলছে নিঃশব্দে। বাতাসের সোদা গন্ধের সাথে মিশে আছে পোড়া কাঠের মতো একটা চাপা গন্ধ, হালকা, প্রায় অনুভব করা যায় না। রাস্তার পাশের ঝোপঝাড় থেকে একটানা ভেসে আসছে ঝিঝি পোকার ডাক। এই রাস্তায় অন্য হোটেল নেই? চালক কোনো উত্তর দিল না। অবশেষে টোটো এসে থামলো এক জরাজীর্ণ দোতলা বাড়ির সামনে। টিমটিম করে জ্বলছে একটা বাল্ব। সামনের দেওয়ালে শ্যাওলার সবুজ দাগ, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। পুরনো সাইনবোর্ডে মরচে পড়া অক্ষরে লেখা, হোটেল ছায়াবৃত্ত। আমি ব্যাগটা নিয়ে নেমে ভাড়া মেটানোর জন্য পকেটে হাত দিয়ে পিছনে ঘুরতেই দেখলাম কেউ নেই, ফাঁকা রাস্তা। টোটো সময়ের লোকটা ঘন কুয়াশার মধ্যে কর্পূরের মতো মিলিয়ে গেছে। বুকের ভেতরটা একটু ছ্যাদ করে উঠল। আশেপাশে কোনো গলির মুখ নেই যেখানে সে ঢুকে যেতে পারে। মনের ভুল ভেবে নিজেকে সান্ত্বনা দিয়ে ভেতরে ঢুকলাম। রিসিপশনে এক বয়স্ক লোক বসে ঝুলছিল, গায়ে মলিন একটা পাঞ্জাবি, মাথায় পাকা চুল। কোনো কথা না বলে ডয়ার থেকে একটা পুরনো চাবি এগিয়ে দিল। চাবির সাথে কাঠের একটা পাত, তাতে তেলতেলে কালো কালিতে লেখা 8। রুম নাম্বার 8, দোতলার একেবারে শেষের ঘর। রাতে ঘর থেকে বেরোবেন না, সাবধানে থাকবেন। কেন, কোনো সমস্যা আছে? লোকটা উত্তর না দিয়ে আবার চোখ বুজলো। দোতলার করিডোরটা অদ্ভুত রকমের শান্ত। পুরনো কাঠের মেঝের উপর আমার জুতোর শব্দ প্রতিধ্বনি তুলছে। করিডোরের সবকটা ঘরের দরজার নিচ দিয়ে আলো রেখা বেরোচ্ছে না। 8 নম্বর ঘরটা সবচেয়ে শেষে, কোণের দিকে। দরজা খুলতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ, তার সাথে পোড়া কাঠ বা কয়লার মতো একটা চাপা দুর্গন্ধ এসে
আমার নাকে ধাক্কা দিল। ঘরের আলো জ্বালিয়ে দেখলাম একটা লোহার খাট, পাশে একটা টলমলে টেবিল, দেয়ালে 2003 সালের একটা পুরনো ক্যালেন্ডার। দেওয়াল ঘড়িটা থেমে আছে ঠিক 4:30-এ। মনে হলো যেন বছরের পর বছর ধরে সময় থমকে আছে এই ঘরে। সারাদিনের প্রচণ্ড ক্লান্তিতে বিছানায় গা এলিয়ে দিতেই আমার চোখ জুড়িয়ে এলো ঘুম। ধর্মর করে উঠে বসলাম আমি। ঘড়িতে দেখলাম রাত তখন 2টো। দরজায় কে যেন একটানা করাঘাত করে চলেছে। আমি বিরক্ত হয়ে দরজা খুলতে গেলাম। কে? কোনো উত্তর নেই। বিরক্ত হয়ে দরজা খুললাম। বাইরে কেউ নেই, পুরো করিডর ফাঁকা। এক হিমশীতল হাওয়া স্রোত আমার শরীর ছুঁয়ে গেল। বিছানায় ফিরে শুতে আবার সেই শব্দ। এবার শব্দটা আরো জোরালো। 7-5 না ভেবে দরজার কাছে গেলাম। দরজার ফাঁক দিয়ে সেই পোড়া গন্ধ এখন অনেক তীব্র। দরজা খুলতেই চৌকাঠে আমার পা আটকে গেল। সামনে দাঁড়িয়ে আছেন এক মধ্যবয়সী নারী, পরনে বিবর্ণ হলুদ শাড়ি, কিনারায় পোড়ার দাগ, চুলগুলো এলোমেলো, মুখে শোকের এমন একটা ছাপ যা যুগের পর যুগ ধরে জমে পাথর হয়ে গেছে। চোখের দৃষ্টি শূন্য, কিন্তু সেই শূন্যতার ভেতর একটা গভীর ঘূর্ণি। হাতের আঙুলে পোড়া দাগ। আপনি কে? এত রাতে কি চান? নারীটি তার শূন্য দৃষ্টি তুলে আমার চোখের দিকে তাকালো। তারপর ধীরে ধীরে তার ঠোঁটের কোণে একটা বিবর্ণ জীবনহীন হাসি ফুটলো। আমার স্বামী সেই ঘরে আছে, ওকে নিয়ে যেতে এসেছি। তুমি চলে যাও শফিক, নইলেও তোমাকেও পুড়িয়ে মারবে। কি আবল তাবল বকছেন? এখানে কেউ নেই। আর আপনি আমার নাম জানলেন কি করে? বিশ্বাস হচ্ছে না? তবে পিছনে ফিরে দেখো। সে তার একটা পোড়া আঙুল তুললো আমার পেছনের দিকে। ঘরের ভেতর থেকে তখন একটা গন্ধ এলো, তীব্র, বিকট, পোড়া মাংসের গন্ধ। তার সাথে একটা শব্দ, ভারী কিছু মেঝের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার মতো, আস্তে আস্তে। আমার মেরুদণ্ড বেয়ে বরফ শীতল স্রোত নেমে এলো। আমি খুব ধীরে ধীরে কাঁপতে কাঁপতে ঘাড় ঘোরালাম। ঘরের কোণে খাটের পাশে ছায়ার মতো কিচ্ছু একটা দাঁড়িয়ে। প্রথমে ঠিক বোঝা গেল না, তারপর বাতাসে গাছের ডাল নড়ল, আবছা আলো এলো। আর সেই আলোতে আমি দেখলাম মানুষের আকৃতি, কিন্তু মানুষ নয়। সারা শরীর ঝলসে যাওয়া, দগ্ধ কয়লার মতো কালো। ত্বকের ফাটলের ভেতর থেকে একটা লাল আভা, যেন ভেতরে এখনো আগুন নেবেনি। শরীর থেকে হালকা ধোঁয়া উঠছে। চোখের কোটরে দুটো অন্ধকার গর্ত, তার ভেতরে একটা জ্বলন্ত ফুলকি টিপ টিপ করছে। ধীরে ধীরে সে তার পুরো হাতটা আমার দিকে বাড়িয়ে দিল। আঙুলগুলো গোলে জোড়া লেগে গেছে। আর এক মুহূর্ত দাঁড়াইনি আমি। গলা চিরে একটা আর্তনাদ বেরিয়ে এলো। ভূত! প্রাণ বয়ে ছুট দিলাম করিডোর ধরে। সিঁড়ি ভেঙে প্রায় গড়িয়ে পড়লাম। হোটেলের মূল দরজা ধাক্কা দিয়ে খুলে বেরিয়ে এলাম বাইরে। অন্ধকার রাস্তায় হাঁপাতে হাঁপাতে দেখলাম সেই হলুদ টোটোটা দাঁড়িয়ে আছে একই জায়গায়। লাফ দিয়ে উঠলাম। চালান, জলদি এখান থেকে পালান। টোটো শুরু হলো নিঃশব্দে। না ইঞ্জিনের শব্দ, না চাকার ঘর্ষণ, শুধু রাতের বাতাস কাটার শব্দ। আমি হাঁপাচ্ছি, ঘামে পুরো শরীর ভিজে গেছে। বহু বছর আগের কথা শফিক বাবু। এই 8 নম্বর ঘরে এক রাতে শর্ট সার্কিট হয়ে আগুন লাগে। ভেতরে ঘুমন্ত অবস্থায় পুড়ে ছাই হয়ে যায় এক ব্যবসায়ী। তার স্ত্রী পাগলিনীর মতো ছুটে এসেছিল তাকে বাঁচাতে। আমার এই টোটোয় করে তার দগ্ধ স্বামীকে নিয়ে হাসপাতালের দিকে যাচ্ছিলাম, কিন্তু পথে ওই মোড়টায় কি হয়েছিল? ওই মোড়টায় টোটো উল্টে গেল। কুয়াশায় রাস্তা দেখতে পাইনি। তারপর? দুর্ঘটনায় মারা গেল দুজনে, ওই স্ত্রী লোক আর কি? আর আমি। চালক ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরালো। মুখটা মানুষের নয়, থেতলে যাওয়া রক্ত শূন্য হলদের একটা খুলি। চামড়া শুকিয়ে হাড়ের সাথে লেপ্টে আছে। চোখের কোটরে শূন্যতা, আর সেই শূন্যতার ভিতর দিয়ে যেন অনেক অনেক দূরের একটা অন্ধকার দেখা যাচ্ছে। টোটোর সিটটা সম্পূর্ণ ফাঁকা, হাওয়ায় গামছাটা ভাসছে, কিন্তু টোটোটা অবিশ্বাস্য গতিতে এগিয়ে যাচ্ছে রাস্তা ছেড়ে দিয়ে এক অন্তহীন ঘন অন্ধকারের দিকে। আমার চোখের সামনে সব কালো হয়ে এলো।
ও দাদা, বলি এখানে পড়ে আছেন কেন? শরীর খারাপ নাকি? কারো ডাকে ধর্মর করে উঠে বসলাম। চোখ কষলে দেখলাম আমি স্টেশনের বাইরে একটা পুরনো কাঠের বেঞ্চে শুয়ে আছি। পূব আকাশে তখন ভোরের স্নিগ্ধ আলো ফুটেছে। একজন চাওয়ালা তার স্টল সাজাচ্ছে, পাশে একটা মোরগ দূরে ডাকছে। আমি শরীর হাতলে দেখলাম ব্যাগ আছে, ফোন আছে, সব ঠিকঠাক। তাহলে কি পুরোটা ঘুমের মধ্যে দেখা ছিল? কিন্তু পকেটে হাত দিতেই আমার বুকটা ছ্যাদ করে উঠল। পকেটের মধ্যে রুম নম্বর 8-এর সেই কাঠের পাত লাগানোর চাবিটা, সেটা এখনো হালকা গরম। এর মানে এগুলো সব সত্যি ছিল।